সর্বপ্রথম আমরা পরিচয় হয়নি। আমি হামজা শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ইসলামী। আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে বসেছি এটা হচ্ছে মানে আপনারা সব হচ্ছেন বীর উত্তম বা বীর শ্রেষ্ঠ। যে বিষয়টা কাজ সামনে নিয়ে আপনারা আগাচ্ছেন এটা আসলেও এটার যে কি এটার উপাধি যে কি হবে এটা বলার মতো নয়। যেখানে সবাই পিছায় গেছে, যেই একটা মুহূর্ত করোনা ভাইরাসের যে দাফন কাফন নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সিচুয়েশন আমরা দেখতে পেয়েছি মিডিয়াতে, যে কেউ লাশটাকে টেনে নিয়েছে, কেউ ক্রেনের মাধ্যমে নিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সেইখানে আমাদের বাংলাদেশের মানুষের আলহামদুলিল্লাহ দুয়াত এবং মেহনতের দ্বারায় এতটুকু আমরা আগে আসতে পারছি যে এগুলোকে শরীয়তসম্মতভাবে আমরা দাফন করতে পারতেছি। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর খুশি হবেন জেনে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু আমাদের মুসলমানদের যে কাফন দাফনটা পছন্দ করেছে এবং ওরা আমাদের এই পুরোটা ফলো করেছে, এবং সব বাইরের বিভিন্ন মুসলিম দেশে ওরা এটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এভাবে করা হোক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে আপনারা মাশাআল্লাহ সবাই এই বিষয়টায় কাজ করবেন বা টিম লিডিং করবেন ইনশাআল্লাহ। তো একটা জিনিস যেটা খেয়াল করতে হবে যে নতুন যে একটা ব্রিফ দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সবাই মনে হয় দেখেছেন। পেপারটা আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, ওইটাও দেখতে পাবেন ওইখানে। যে যখন একটা ডেড বডি মারা যায়, ডক্টররা আছেন এখানে, তো ওইটার ওই ভাইরাসটা বডিতে নাকি 3 ঘন্টার বেশি আর থাকতেছে না। এটা হচ্ছে নতুন ওদের একটা ব্রিফিং, আজকে যে বিবৃতি। তো এটার উপর আমরা আমল করে যে নেক্সট যতগুলো লাশ আর পিছনের যে 5টা পজিটিভ লাশ আমরা হ্যান্ডেলিং করেছি, প্রত্যেকটাই আমরা পরিপূর্ণভাবে দাফন কাফন এবং গোসল জানাজা ঠিক মতো আমরা দিয়েছি। তো ফার্স্ট আমরা যেটা করি আর কি, যখন আমরা সিনে পৌঁছাই, তো আমরা ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে লাশের কাছে গেলে যে রুমটা লাশটা আছে এটা যত মানে খাটে শোয়া বা ওনার জন্য ওনাকে ঢাকার জন্য যে কম্বল বা দেখা যাচ্ছে যে খাওয়ার জন্য প্লেট মানে গ্লাস চামচ ওগুলোর প্রতি প্রথমে আমরা একটা স্প্রে করি, করে ওই রুমটাকে প্রথমে সিকিউর করে ফেলি। করার পরে আমরা যখন ডেড বডির কাছে যাই তখন ডেড বডিটাকে ফার্স্ট আমরা একটা স্প্রে করি। করার পরে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে তার যে যে জামাটা বা যে ক্লোথটা সে পরেছিল সেটাকে কেটে সেটাকে আমরা একটা বায়োহ্যাজার্ড ব্যাগ থাকে প্লাস্টিকের, ওটার ভিতরে আমরা সেভ করে রাখি। তারপরে আমরা একটা অ্যালকোহলিক স্প্রে করি পুরাটা ডেড বডির উপরে, একদম ভালো করে এপিট উপিট পুরাটা উল্টে সুন্দর করে একটা অ্যালকোহলিক, যেটা আমরা 80% অ্যালকোহল আর 20% পানি দিয়ে বানানো হয়। তো সেটা ভালো করে করার পরে আমরা একটু ওয়েট করি, ওটা শুকায় গেলে ওটার উপরে আমরা আবার নর্মাল ওয়াটার, সেম মেশিন, সেম যে স্প্রে করার মেশিনটা থাকে সেটার ভিতরেই আমরা নর্মাল পানিগুলো দিয়ে সেটাকে আমরা ভালো করে স্প্রে করে নিই লাশের উপর। তো স্প্রেটা আমরা একটু ভালো করে করি জানি পানিটা ফ্লোর মতো হয়ে যায়, কিন্তু একদম স্পিডে ফ্লো যেটা হয় এরকম না, হালকা মানে ফোঁটা পড়ে। তো ওটা যখন হয় তখন আমরা একটা অ্যালকোহলযুক্ত কাপড়ের দ্বারা, আর মেক শিওর মানে হাত জানি টাচ না হয় টোটালি, এটা একটু মানে সেফ থাকতে হবে আর কি, ওটা ওখানে লেখা আছে। তো ওইটা আমরা ওইটা দিয়ে লাশটাকে মপ করি বা মুছে ফেলি ভালো করে এপিট ওপিট করে। মোছার পরে ওই লাশটাকে আমরা আবার একটা অ্যালকোহলিক স্প্রে করি, ফাইনাল স্প্রে করে ওইটাকে ওইটা ওই সময়টা হালকাভাবে স্প্রে জাস্ট টু বি শিওর, একটু ভালো স্প্রে করে ওইটাকে সুন্দর পরিপূর্ণভাবে কাফনটা পরিয়ে তারপর একটা প্লাস্টিক পলিথিন আমরা দিই, যেটা এখন আমাদের মনে হয় না আর জরুরত হবে, কারণ যেহেতু ভাইরাসটা ছড়ায় না এটা শিওরই বলে দিচ্ছে যে মারা যাওয়ার 3 ঘন্টা পরে, তাহলে ইনশাল্লাহ ওইটা আর আমাদের জরুরত হবে না। কিন্তু যদি হয় কাটা ছেঁড়া হয়ে গেছে বা অপারেশনের কারণে সেলাই ফেটে গেছে বা এরকম কিছু হয়েছে বা ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমরা একটা লাশ হ্যান্ডেলিং করেছি, তো ওই জায়গায় দেখা গেছে যে ভিতরের কিছু দৃশ্য দেখা যাচ্ছিল, তো তখন আমরা ওইখানে কি করছি ওই প্লাস্টিকটা দিয়ে পেঁচাই দিছি। তো এরকম যদি ইনকেস হয় তাহলে ওইটাকে আমরা সুন্দর করে প্লাস্টিক দিয়ে পেঁচায় ওটাকে আমরা সিকিউর করে তারপরে বডি ব্যাগে দিব। এখন একটা বিষয় হচ্ছে এখানে যেহেতু আপনারা ফিল্ডে কাজ করবেন, তো এটা একটু খেয়াল করতে হবে যে কোনো ধরনের রক্ত, এখানে একটা বিষয় আছে যে স্বজনদের বিষয়, হ্যাঁ, স্বজনরা হচ্ছে আমরা বডিটাকে এত কেয়ার করে হ্যান্ডেলিং করার পরেও কিন্তু স্বজনরা একটা মানে তুলে ধরে যে আমার লাশটাকে এভাবে করেন নাই বা এইভাবে করেন নাই বা এইভাবে করা দরকার ছিল। তো এই কারণে যেটা করা দরকার, যদি আপনারা ইনকেস যদি পলিথিনটা দিয়ে ভালো করে পেঁচায় দেন তাহলে পরবর্তী কোনো ধরনের পায়খানা রাস্তা থেকে বা অন্য কোনো দিক থেকে কোনো ধরনের ময়লা বের হলেও সেটা বোঝা যাবে না বডি ব্যাগের উপরে, নাহলে বডি ব্যাগের উপরে কিন্তু একটা রক্তের ছোঁয়া বা একটা কিছু ছাপ চলে আসতে পারে। কারণ কিছু কিছু লাশ আছে যেগুলো যেমন মর্চারিতে যেগুলো থাকে সেগুলো কিন্তু ফ্রিজিংয়ের কারণে ভিতরে শক্ত হয়ে থাকে, যখন আপনি গরমে বের করবেন তখন আস্তে আস্তে কী হয় ভিতর থেকে আরও কিছু জিনিস বের হয়।
দেখেন আপনি ফটাফট ধোয়া ফেলালেন 10 মিনিটের ভিতরে, ধোয়া আপনি কাফন টাফন বডি বেয়ে দিয়ে দিলেন। এখন দেখা যাচ্ছে যে নাক থেকে কিছু ময়লা বা পেশাব পায়খানা রাস্তা থেকে কিছু ময়লা বের হয়ে কাফনের কাপড়ে লাগলো এবং ওটা বডি বেগেও লাগলো। তো লাগার পরে যখন স্বজনরা বা প্রেস দেখবে বিষয়টাকে, এটাকে হাইলাইট করবে যে কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলা ইসলামী লাশগুলোকে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করছে না। হ্যাঁ, তো এগুলো থেকে বাঁচা আমাদের জন্য একটু কেয়ার রাখবেন, এগুলো জানি ঠিক মতো বাঁচা যায়। আর এগুলো শুধু ওইটার জন্যও না, যে লাশটা জানি আসলেও পাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এগুলো বিষয়গুলো একটু খুঁটিনাটি। এরপরে যে নাকের, আপনারা সবাই এগুলো করেছেন বা জানেন, নাক এবং যেগুলো ফুটো আছে কান, এগুলোর তুলা দিয়ে দেওয়া একটু ভালো করে। আর এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, যদি পারেন বেস্ট হয়, তাহলে হালকা একটু অ্যালকোহল দিয়ে একটু স্প্রে করে নিয়ে তুলাটাকে হালকা একটু ডলে দিলে কিছু মানে ময়লা যদি মানে উপর দিয়ে থাকে ওটাও পরিষ্কার হয়ে যাবে। তবে বডি ব্যাগে ভরার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা 3টা বান কিন্তু দেয় লাশকে। একটা হচ্ছে পায়ে, আরেকটা হচ্ছে মাজায়, একটা হচ্ছে মাথায়। মাজায় মানে বুকের এদিকে, একটা হচ্ছে মাথায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার লাশটা গুরুস্থানে না নিয়ে যাচ্ছেন ততক্ষণ মাথার বানটা দিব না। এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন একরকম, আর কোভিড-19 সিচুয়েশন আরেক রকম। এটা আমি বলতেছি কেন, আমরা একটা লাস্ট ফেস করছি কুয়েত মৈত্রী হসপিটালে, যে আমাদের যে কর্মীরা ছিলেন তারা খুব সুন্দর করে করে মাথাটা বেঁধে দিছে, মানে এই জায়গাটা। তো যখন স্বজনরা দেখতে আসছে আমাদের খুলতে টাইম লাগতেছিল, এটা নিয়ে তারা টেনশনে পড়ে গেছে, আয় কি করছে। তো এগুলো একটু কেয়ারফুল রাখবেন, যে প্রথম যখন মানে লাশটাকে আমরা স্বজনকে দেখার চান্স আছে ততক্ষণ পর্যন্ত লাশটাকে বেঁধে কোনো লাভ নেই, লুজ রাখা দরকার। হ্যাঁ, স্বজনরা দেখে যখন ডান, একদম ডান যে নো প্রবলেম আর কোনো কিছু, তখন আপনি আবার বেঁধে দিলেন এটা কবরস্থানে গিয়ে দাফনের সময় আবার ওটা। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা ফিল্ডে কাজ করবেন তখন একটা জিনিস আপনাদের একটু খেয়াল করতে হবে, যেগুলো আমরা ফেস করেছি, যে সিটি কর্পোরেশনের থেকে আমরা এক্সপেকটেশন রাখবো একটু কম। কারণ হচ্ছে দেখা যায় যে তারা মাশাল্লাহ খুব ফিল্ডে খুব চেষ্টা করতেছে ঠিক করার জন্য, কিন্তু যে ওয়ার্কারগুলো থাকে তারা ঠিকমতো হয়তো বা দেখা যাচ্ছে কমিউনিকেট করবে না। তো ওই সব সিচুয়েশনে আপনারা একজন ফোকাল পার্সনের নাম্বার রাখবেন, আর যখন ওইখানে যাওয়ার 20 মিনিট আগে একটা কল দিয়ে তাদের মানে আপনি ইনফর্ম করে দিবেন যে আমরা আসতেছি, 20 মিনিটের ভিতরে আমরা পৌঁছবো। তো তারা তখন বাঁশ চাটাই এগুলো রেডি রাখবে। আর এই লাশটা তো এরকম কোনো খারাপ বা এরকম কোনো ভাইরাস মুক্ত লাশ না যেটাকে চাপামাটি দিতে হবে। এটাকে আপনারা পরিপূর্ণভাবে যেটা করেন নর্মালি, মানে বাঁশ কেটে চাটাই দিয়ে সুন্দর করে যেটা এভাবেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর লাস্টের বিষয় আমরা যেটা করি, আমরা 2টা টিম রাখতে চাচ্ছি। যেই টিমটা মাটি খুঁড়বে বা মাটি দিবে সে আমাদের লোক হবে না, সেটা সিটি কর্পোরেশন দিবে বা তারা ব্যবস্থা করবে, কবরস্থানের ভিতরের লোকজন। তো সেইখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি যার যে দায়িত্বটা সে দায়িত্ব থেকে আগায় গিয়ে আবেগে কাজটা একটু না করলে ভালো। কিছু বিষয় হ্যাঁ একজন করতেছে না আরেকজন আগে গেল, আর কিছু বিষয় একটু হোল্ড করে আবেগের উপরে টাইট রেখে কাজটা, যেমন আমাদের আমাদের কর্মীরা একটু আবেগের সাথে হয়ে প্রথম দিন নিজেরাই মাটি দিছে, বাঁশ দিছে, এখন তারা আর আগায় না। হ্যাঁ, তারা এখন আর আগেই না। দেখা যাচ্ছে 3-4টা লাশ আমাদের গোসল দেওয়া হয়েছে, গোসল দেওয়ার পর টায়ার্ড, ওইখানে গেছে বাঁশ, ভাই বাঁশটা দেন, ভাই আমরা সারাদিন মাটি করাইছি পারবো না, আপনারা দেন। তখন কি হয়, এই বেচারাদের এরা বেচারা এই পিপিএ পেরা বাঁশ দেয়, চাটায় দেয়, আবার একটা একটু কষ্ট হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে যে ভাই একটু মাটিটা টেনে দেন, স্যার আপনারা তো এসিতে বসে কাজ করেন, আমরা তো ওই রোদের নিচে, আপনারা এই মাটিটা টেনে দেন। তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনারা যদি এগুলো একটু আগায় যায় করেন, তাহলে এই সাপোর্টগুলো পরে আপনারা ওদের থেকে আর পাবেন না। এটা একটু কেয়ারফুল থাকতে হবে। একটা বিষয় হচ্ছে যে কবরস্থানে যাওয়ার পরে আমরা যেটা করি আর কি, যেটা একটু দরকারও করা, যেটা হচ্ছে আশপাশ স্প্রে করার তেমন কোনো জরুরত পড়ে না, বাট যদিও করেন আলহামদুলিল্লাহ ভালো। করার পর আপনারা যারা থাকবেন ওইখানে পিপিয়ে টিপিয়ে জ্বালায় দেওয়ার পরে সেখানে একটু দাঁড়ায় 1 মিনিট দোয়া করে দেওয়া, একটু কাইন্ডলি এটা করলে স্বজনরা একটু মনে শান্তি পায়, আমাদের উপর থেকে একটা দায়িত্ব আলহামদুলিল্লাহ হয়ে যায়, আদায় হয়ে যায়। একটা বিষয় হচ্ছে, যখন ওই আমরা যাবেন সিটি কর্পোরেশন, এর আগে প্রথম যেই কবরস্থানটা নির্ধারিত হবে, মনে করেন আপনি বা কেউ একজন রংপুর জেলার ট্যাকেল দিচ্ছেন, তো রংপুর জেলায় যেই কবরস্থানটা তারা সিলেক্ট করে দিবে সেই কবরস্থানটায় আগে থেকে তাদের বলে রাখবেন যে আমাদের একটা এরকম গর্ত করে দিতে, বা একটা সুন্দর একটা শুকনা জায়গায় গর্ত করে দিতে, যেখানে জানি আমরা আমাদের ডিসপোজালগুলো রেখে ওটা আগুন জ্বালাইতে পারি। হ্যাঁ, এটা যদি এটা মানে ওদেরকে বলে রাখতে হবে, ওরা এটা করবে না। তো আগে থেকে বলে এটা একটু কাইন্ডলি আপনারা রেডি করে রাখবেন। আর যদি আপনাদের আর একটা বিষয় আমি বলেছিলাম, যে আপনারা প্লিজ পারলে একটা গাড়িতে বা একটা 2টা বা 3টা টিমে একজন করে টেকনিশিয়ান দিবেন। আর
মানে আমি এটা খুব বেশি ফেস করছি, কারণ হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্সে যতগুলো ধকল বুঝতে পারছি আমার মোটামুটি অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। একটা হচ্ছে রাত্রে যদি দাফন হয়, রাত্রে দাফন হলে কাইন্ডলি আপনারা একটু নিজেরা কাইন্ডলি কষ্ট করে লাইটের ব্যবস্থা করবেন। টেকনিশিয়ান থাকলে গাড়ির ইঞ্জিনের সাথে ওটা লাগায়া স্টার্ট দিয়ে একটু রেভিং দিলেই লাইটটা জ্বলে যাচ্ছে, ডাইরেক্ট যদি ব্যাটারির সাথে কানেক্টেড হয়। এটার একটু আপনারা কাইন্ডলি নিজেরা ব্যস্ত, এটা আমরা খুব ফেস করছি। আরেকটা বিষয় হচ্ছে যখন পরাপর কয়েকটা লাশ, আল্লাহ না করুক যদি পরাপর কয়েকটা লাশ হয়, তাহলে বিষয়টা আপনার একটু খেয়াল রাখতে হবে যে ওইখানে একটু আগে থেকে বলে দিলে 4টা বাঁশ কবরের 4 কোণায় দিয়ে উপরে একটা ত্রিপল টানায় দিবেন। এটা আমি নাইম ভাইকে বা আপনাদের যারা কালকে এসেছিলেন আমি বলেছিলাম। তো এটা দিলে কি হবে যে আপনারা যে পিপিই পরার পরে যে একটা কষ্ট, একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, এটা থেকে বাঁচতে পারবেন। মানে এটা খুবই একটা বেশি কষ্টকর হয়ে যায়। মানে মানুষ, আপনি একা বা একটা টিম 10টা লাশও দিনে করতে পারবে যদি পিপিএ না পরে। হ্যাঁ, নর্মালি একটা মানুষ করতে পারে, কিন্তু পিপিএটা পরার পরে শ্বাস, গগলস পড়ছে, ডাবল সার্জিক্যাল গ্লাভস, এরপরে হেভি ডিউটি, আবার গামবুট, মানে ভিতরে মানে একটা মানে ডিম সিদ্ধর মতো ভিতরে একদম হইতে থাকে। তো এটার জন্য আপনারা চেষ্টা করবেন যে তারা যেন একটু এনাফ সাপোর্ট দেয়, যে আপনাদের এই কষ্টগুলো জানি একটু বেঁচে থাকতে পারেন। একটা বিষয় হচ্ছে হসপিটালে যেটা ফেস করবেন, এটা একটু ধৈর্যের সাথে আমাদের সবাই নিতে হবে। আসলে আমরা অনেক কাজ করে সবাই যখন টায়ার্ড হয়ে যায় তখন একটু গরম আমাদের দিয়ে হয়ে যায়, এটা স্বাভাবিক। তো ওইখানে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে হসপিটালে যখন আপনি যাবেন তখন ওইখানে একটা দারোয়ান থেকে নিয়ে একটা ডাইরেক্টর পর্যন্ত সবাই তখন প্রধানমন্ত্রী স্টাইলে থাকবে। তো যখন সবাই কিন্তু মানে যে দায়িত্বে তার থেকে বেশি ভাবে সে থাকবে করে, যে নিজেরা যতটুকু প্রোভাইড করা যায় এগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে যে এই মেডিসিন যেগুলো আছে, অ্যালকোহল যে স্প্রেটা আছে সেটা কীভাবে বানাতে হয় সেটা একটু কেয়ারফুলি বানানোর সময় একটা গাগলস বা একটা নর্মাল সার্জিক্যাল মাস্ক পরে হলেও সেটা বানাবে। এটা হচ্ছে 80% অ্যালকোহল, 20% পানি। সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রত্যেক লিটারে 4 চামচ, ওটাও মিক্স করতে হয় কীভাবে সেটাও বলে দেবে। এখন একটা বিষয় যেটা ফেস করবেন লাশের ব্যাপারে, যখন আপনি ওই ব্লিচিং পাউডারের যেটা স্প্রেটা আছে সেটা যখন স্প্রে করবেন তখন দেখবেন সারা শরীরে একটা সাদা সাদা পড়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা ফেস করছি, আমাদের খুব ভয় পাইছি প্রথমবার যে এটা কী হলো। পরে আমাদের চিন্তা আসছে না, এটা ব্লিচিং পাউডারের কারণে হয়েছে। তো এটা আবার তখন নর্মাল পানি দিয়ে হলেও একটু স্প্রে করে এগুলো একটু সরাতে ব্যবস্থা করুন। আর চেষ্টা করবেন যদি পারেন ম্যানেজ করতে, অ্যালকোহলিক যে স্প্রেটা আছে সেটা সবচেয়ে বেস্ট। আর যেহেতু আপনারা গাড়িতে ট্রাভেল করবেন তো কাইন্ডলি এই ব্লিচিং পাউডারের স্প্রেটা গাড়িতে করবেন না। গাড়িতে বা যদি হাতে ওয়াচ থাকে বা ফোন থাকে বা দেখা যাচ্ছে আমরা যেমন ওয়াকি টকি কমিউনিকেশন ইউজ করি, এগুলোর উপরে করলে এগুলো রং চলে যায়, গাড়ির সিটের রং চলে যায়, ফেটেও পর্যন্ত যায়। তো এগুলোর জন্য কাইন্ডলি যদিও ম্যানেজ করেন তাহলে 1 বোতল হলেও হেক্সিসল বা কিছু একটা রাখবেন, সেটা দিয়ে পরবর্তী আপনারা এগুলো একটু মুভ করে নেবেন। আর প্রত্যেকটা টিমের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে 5 জন বা 6 জনের টিম যায়, তো 6 জনের জন্য আমরা 6টা পিপিই, এরপরে আপনারা 12 জোড়া গ্লাভস, 12 জোড়া মাস্ক নিয়ে ওটা আমরা একটা একটা টিম আমরা ওইভাবে দিয়ে দিই। আর ওইটার সাথে আমাদের গামবুট এবং হেভি ডিউটি আর আর গাগলস যেটা আছে এগুলো হচ্ছে রিউজেবল। তো আমরা এগুলা আমরা ওদের নাম লিখে দিই বা নাম্বার লিখে দিই, এটা আমরা জমা নিই না। গাগলস, গামবুট আর হচ্ছে এই রিউজেবল হ্যান্ড হেভি ডিউটি এগুলো আমরা নেই না ফেরত, এগুলো আমরা তাদের দায়িত্ব দিয়ে দিই। এগুলো যদি আপনারা ফেরত নেন তাহলে এটা বড় একটা হেডেক হবে। একটা লোকের দ্বারা পসিবল না যে প্রত্যেকবারই তার গামবুট জমা রাখা আবার ই করা। তো এটা একটু চেষ্টা করবেন যে যা আছে সে জানি তার গামবুটটা সে নিজ দায়িত্বে রাখে, তার হেভি ডিউটি গ্লাভস নিজ দায়িত্বে রাখে, গাগল নিজ দায়িত্বে রাখে। আর যখন পুরো সিচুয়েশনটা শেষ হবে ওইখানকার সিন দাফন কাফন, যে ড্রাইভার যে থাকবে সে মুভ করবে না, সে গাড়িতে স্টে করবে, সে গাড়ি তার কোনো কাজ বাইরে নাই। হ্যাঁ, সে যদি জানাজা শুরু করতে চায় সে জন্য সে আসতে পারে, কিন্তু এছাড়া তার কোনো আর কাজ নেই, সে ভিতরে ওয়েট করবে। যখন আপনাদের পিপিই, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক এগুলো সব জ্বালানো শেষ তখন সে বাইরে এসে একটা স্প্রে, এটা কাইন্ডলি চেষ্টা করবেন অ্যালকোহলিক স্প্রেটা দিয়ে আপনাদের ফুল বডি স্প্রেটা করবে। সে এখানে দাঁড়ালো স্প্রেটা, তো প্রথমে এসে সামনে সামনে দাঁড়াবে, আমি পুরাটা স্প্রে করব, হাতটা একটু ছড়াবে হালকা, পুরাটা স্প্রে করাবো, তারপর সে অটোমেটিকলি ঘুরে যাবে। পুরাটা স্প্রে করব, করার পরে পাউটা উঠাই দিবে পিছনের এদিকে এইভাবে, তাহলে হচ্ছে কি আমার তলাটা স্প্রে হয়ে যাচ্ছে। এখন কবরস্থানে যখন আমরা গেছি তখন আমাদের কিন্তু ওইখানে ওই যে ইটা দরকার পড়তেছে না, ওই যে শু কাভার। কিন্তু যখন আপনি ওই সেম জুতাটা পরে নর্মাল রাস্তায় আসতেছেন তখন মানুষ একদম ফালতু প্যানিক করে এটাকে বড় সিন বানায় দিবে। তখন স্প্রে করার পরে আপনি জাস্ট একটা
শু কাভার লাগায় নিতে পারবেন। নিলে কি হবে, কেউ ব্যাড কমেন্ট বা ভয়ে দৌড় দিবে না, বা ঠিক আছে কোনো ধরনের অ্যাটাকও করবে না যে এখান থেকে বেরিয়ে যান, এইখানে আপনাদের ভাইরাস ছড়াবে, এগুলা শু কাভারটা পরে লাগায় নেওয়া যায়, যে সব কিছু ফ্রেশ হওয়ার পরে যখন এলাকায় আসবেন তখন একটু লাগাই নিলেন যে না আমি সেফ আছি, নো প্রবলেম। হসপিটালে যখন যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, ডেথ সার্টিফিকেট। টিম লিডার যে থাকবে সে ডেথ সার্টিফিকেটটা জানি মাস্ট কালেক্ট করে 2 কপি। যদি 1 কপি, আপনি এটা জিজ্ঞাসা করবেন, যদি 1 কপি সে আগে দিয়ে থাকে, মানে ডক্টর, যে ডক্টরটা ডেথ সার্টিফিকেটটা সাইন করতেছে বা সিগনেচার করছে, সে যদি 1 কপি অলরেডি লাশের স্বজনদের কাছে দিয়ে থাকে তাহলে নো প্রবলেম, আপনি 1 কপি কালেক্ট করবেন। আর যদি সে একটা কপিও না দিয়ে থাকে তাহলে আপনি দুটোই কালেক্ট করবেন, কারণ স্বজনরা আপনার কাছে বাইরে বলবে যে আমার রোগী যে করোনায় মারা গেছে এটার প্রুফ দাও। তো ডেথ সার্টিফিকেট আগে যেটা কাজটা করবেন সেটা হচ্ছে ওইখানে প্লিজ ডাক্তারকে বলে দিবেন যে আমি লাশ নিব না যদি আমার ওইখানে করোনা পজিটিভ বা সাসপেক্টেড না লিখে দেন। করোনা সাসপেক্টেড হয় তাহলে লিখে দিবে যে করোনা সাসপেক্টেড, উপরে বা নিচে ব্রেকেট দিয়ে। আর যদি করোনা পজিটিভ হয় তাহলে তো পজিটিভই, মারা গেল, কজ অফ ডেথ করোনা পজিটিভ, এটাও দিয়ে দিবে, নো প্রবলেম। তো এই জিনিসগুলো একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। একটা ফর্ম বানায় রাখবেন, এটা নিজেদের রেকর্ডের জন্য। হ্যাঁ, ওনার নাম এগুলো রেখে দিলে পরবর্তী দেখা যাচ্ছে যে আমাদের একটা বিষয় নিয়ে তারা আমাদের কোশ্চেন করছে যে আপনারা যে করছেন এটা কাদের থেকে অনুমতি নিয়েছেন, সে আমাদের বিরুদ্ধে একটা কিছু করতে যাচ্ছে, তখন আমরা দেখাই দিচ্ছি যে এ হচ্ছে মিটিংয়েরই, আর এটা হচ্ছে এই যে আমাদের তোমার ইনফরমেশন, এটা তুমি এই যে দেখো না, আমরা যদি জোর করে নিতাম তাহলে ইনফরমেশন আমরা পাইতাম না, আমরা লাস্টে উঠাই নিয়ে আসতাম। তো এটা যেমন নাই, আমরা অফিসিয়ালি আনছি, এই যে আমাদের ফর্ম, আর এ হচ্ছে তোমাদের ডেথ সার্টিফিকেট, আর এ হচ্ছে এই গভর্নমেন্টের অনুমোদন। এগুলা আর আমরা যেটা করেছি এই সবগুলো 1 1 কপি করে প্রত্যেকটা গাড়িতে দিয়ে দিছি। তো দেখো কি হয়, সব জায়গায় তো টিম লিডার যায় না। দেখা যাচ্ছে যে এক জায়গায় আপনার ড্রাইভার চলে গেছে, ওরা চলে গেছে, টিম লিডার অফিসে বসে কন্ট্রোলিং করতেছে, একটা গাড়িতে দেখা গেল এটা হলো, তখন ড্রাইভারের কাছে নলেজ থাকবে, সে সাথে সাথে পেপারটা শো করবে, এ হচ্ছে আমার গভর্নমেন্ট অনুমোদন, বা এটা হচ্ছে আমি এই হিসাবে নিয়োজিত আছি। এটা একটু কয়েকটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা করব, পড়ার আগে একবার হেক্সিসোল দিয়ে হাতটা ধুয়ে তারপরে পড়বো। এটা কি জন্য করবো এটা আমি সবার লাস্টে আপনাদেরকে বলবো, যে এই হেক্সিসোলটা কি জন্য আমরা করলাম। তো এই হেক্সিসোল দেওয়ার পরে আমরা একটা সার্জিক্যাল মাস্ক পরবো। এটা হচ্ছে আমি যখন কাফনের বা দাফনের জন্য আমি যাচ্ছি সেটার প্রস্তুতি। তো একটা পরে, তো এটা পরার সময় আপনারা ভালো করে জানেন যে এটার ভিতরে ব্লো করা যাবে না, এটার ভিতরে বা এরকম কোনো ব্লো হবে না, এটাকে একটু ঝাঁকি দিয়ে এভাবে চাপ দিলেই, বা এরকম একটু মুখ খুলে এটাকে যদি এভাবে ঝাঁকি দেওয়া হয় তাহলে এই যে ফুলে গেছে, দেখতে পাচ্ছেন সবাই, এ কিন্তু লুজ হয়ে গেল বিষয়টা। তাহলে এখন দেখা যাচ্ছে এটা আপনার হাতে ইজিলি যাচ্ছে। তো হ্যাক্সিসল দিয়ে এটা করার কারণটা হচ্ছে এই গ্লাভসটা সবচেয়ে লাস্টে আপনার হাত থেকে বের হচ্ছে, বুঝতে পারছেন, এটা আপনি পরে পরে দেখতে পাবেন, সবচেয়ে লাস্ট এই গ্লাভসটা হাত থেকে বের হবে আপনার, পুরা পিপিই সব কিছু খোলার পরে সবার লাস্টে হবে এটা। তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইন্স্যুরেন্স, এই সার্জিক্যালটা হচ্ছে ইন্স্যুরেন্স। হ্যাঁ, বাকি যেগুলো পড়বো এগুলো এক্সট্রা, এগুলো প্রোটেকশন, এটা হচ্ছে ইন্স্যুরেন্স, এটা সবার লাস্টে আপনি খুলবেন। পড়াটা তো খুবই ইজি, প্রবলেমটা হচ্ছে শুধু খোলার সময়, ওটা হচ্ছে মেন টাস্ক। আচ্ছা, এটার জন্য একটা কাজ যেটা হয়, পিপি এটা পড়ার জন্য কাইন্ডলি একটু যদি বসে পড়ার ব্যবস্থা করতে পারেন বেস্ট হবে। তো ওই সিচুয়েশনে আমরা কি করি, চেয়ার না পেলে আমরা গাড়ির দরজাগুলো খুলে দিই, সব পিছনের ব্যাগ ডালা সব খুলে দিলে মানুষ যেখানে পারে একটু বসে বা একটু সাপোর্ট নিয়ে এগুলো পড়ে ফেলে। মাস্ক পরার যে বিষয়টা আছে, মাস্কের প্রথমে নিয়ে মাস্কটা একটু দুই পাশে একটু, যে এইটা আছে ইলাস্টিকটা আছে এটা একটু টেনে লুজ করে নিয়ে তারপর এটাকে মাঝখানে এভাবে ধরে, মানে এই ইউজেস মাস্কটা আমি দেখাচ্ছি, এটা এভাবে ধরে তারপরে পুরাটা দিয়ে দুই পাশ থেকে টেনে দিবে। এখানে একটা বিষয় আছে, আচ্ছা এই মাছটা দেখতে পাচ্ছেন সবাই, এই মাছটা সোজা এবং উল্টা পিঠ কিভাবে বোঝা যাবে, সবসময় খেয়াল করবেন যে এই যে ভাঁজটা উপরের দিকে, যে ভাঁজটা পকেটের মতো সেটা হবে ভিতর সাইড, আর যে ভাঁজটা বাহিরের নিচের দিকে, খেয়াল করছেন, এটা হবে বাহিরের সাইড, কারণ আপনি পরার পরে জীবাণুটা স্টাক করতে পারছেন, স্লিপ করে পড়ে যাচ্ছে। আর এটা যদি আপনি বাইরে দেন তাহলে জীবাণুগুলো স্টাক হয়ে যাচ্ছে প্রত্যেক ভাঁজে ভাঁজে।
আচ্ছা, এখানে ডাবল মাস্কের একটা বিষয় আছে। সেটা হচ্ছে মানে N95 মাস্কের এটা কোনো মানে প্রয়োজন এখানে নাই। কারণ হচ্ছে যারা আইসোলেশন বা ওটিতে বা আইসিইউতে কাজ করবে তাদের এটা জরুরত হতে পারে, যারা ডক্টর আছেন ফিল্ডে। আমাদের এটা জাস্ট কাজ হচ্ছে অল্প, আবার ভাইরাস কতটুকু আছে না আছে সেটা নিয়ে অনেক মতভেদ। তো এই কারণে বাস দুইটা নর্মাল সার্জিক্যাল মাস্ক হলেও এটা এনাফ। আচ্ছা, চশমা যাদের আছে তারা একটু কাইন্ডলি চশমাটা একটু ভালো করে সেট করে নেবেন জায়গায়, জানি এটা পরবর্তী কষ্ট না হয়। একটু ভালো করে দিলে তখন দেখা যাবে এটা কিন্তু ডাবল কষ্ট হবে। যারা আমরা চশমা পরি আমাদের আবার শ্বাসটার কারণে ভিতরে এই গ্লাসটা ঘোলা হয়ে যায়, তখন দেখতে মুশকিল। তো একটু ভালো করে সেট করে নেবেন। আর গ্লাসটা পরার সিস্টেমটা হচ্ছে হাতটা উপরে দিয়ে, হাতটা উপরে দিয়ে এভাবে, মানে গ্লাসের উপরে দিয়ে রবারটা পিছনে থাকবে, দিয়ে একদম পিছনে ব্যান্ড করে দেবে এটা। এই লকগুলো লাগাইতে হবে, চেনটা পুরো উপরে দিয়ে লকটা লাগাই দিতে হবে। এখন সেকেন্ড ইটা পড়বে সার্জিক্যাল গ্লাভস, এটার উপরে আমরা হেভি ডিউটিটা পরি। এখন একটা বিষয় হচ্ছে হেভি ডিউটি যে গ্লাভসগুলো আছে সেগুলো একটা প্রবলেম আছে। সেটা একটা প্রবলেম হলো কি, যখন হাতের উপরে এই পর্যন্ত দিবেন এই জায়গাটা লুজ হয়ে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে লাশ করতেছেন, ফট করে একটু টাচ লেগে যায় ভিতরে বা একটু পানি চলে যায়। এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। তো এই কারণে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্যাপ দিয়ে বা কোনো ধরনের ইলাস্টিক দিয়ে এটা একটু উপরে একটু বন্ধ করে নেবেন, তাহলে জিনিসটা একটু সেফ থাকবে। এখন আপনার এটা হচ্ছে রেডি, খালি গামবুট আর মসজিদের কারণে আমি গামবুটটা আনিনি। এই পর্যায়ে সে একদম রেডি, সে সব পুরো কাজটা সব কিছু ইনশাল্লাহ করতে পারতেছে। এখন যেটা করবে সেটা হচ্ছে এটা খোলা। এটা কি করবেন, এই কারণে আপনাকে ওই যে আচ্ছা মাইক্রোপ্রো টেপ, ওই সমস্যা, ওই টেপটা দিয়ে আপনার এখানে একটু একটা ব্যান্ড দিয়ে একটা বা একটা রাউন্ড দিয়ে দিলে স্টে হয়ে যাচ্ছে, স্টেবল। এটা আর হিলতেছে না আপনি যতই কাজ করেন। কারণ আপনি এখানে ফলো করেন, আমি যখন নিচে যাচ্ছি স্লিভটা উঠতেছে। খেয়াল করছেন বিষয়টা? তুমি যাও নিচে, যাও স্লিভে, এই যে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন বিষয়টা। যখনই নিচের দিকে যাচ্ছে এটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে উপরে। তো এই বিষয়টা খেয়াল করবেন। আর এই যে গ্লাসটা থাকবে এটা দেখেন ও ভিতরে ঢুকায়, ভিতরে এটা টেনে এটা এটার ভিতরে ঢুকাই দিবেন, তাহলে এটার কারণে কিছু একটা সাপোর্ট পায়, যেহেতু এটা প্লাস্টিক এবং মানে হোল্ড করে ফেলে, তো মোটামুটি একটা সাপোর্ট পায়। এটার জন্য একটু ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখন হেভি ডিউটিটা যখন পড়বে, এই যে এই গ্যাপটা, এটা সবচেয়ে বেশি প্রবলেম করে। এই গ্যাপটা কি করে, এটা মাঝে মাঝে দেখা যাচ্ছে পড়ে যায় বা এরকম এটার ভিতর দিয়ে পানিটা চলে যায়, তখন এটাকে যদি আমরা এখানে ট্যাপ দিয়ে একটু টাইট করে লাগাই দিই তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এটা ফিক্স হয়ে যাচ্ছে এখানে, টেম্পোরারি ফিক্স, এটা আর নড়বে না। ও আচ্ছা, আরেকটা আছে গ্লাভস, এটা এটা একটু লম্বা এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যদি পারেন তাহলে তো সবচেয়ে বেস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে, একটু খুলে দাম দেখাচ্ছি, একটু দেখেন কাছ থেকে। এটা এখানে যে ডটগুলো আছে খেয়াল করছেন সবাই, এই ডটগুলা, হেভি ডিউটি গ্লাভস দুই প্রকার আছে। একটা ফায়ার সার্ভিস, যেটার ভিতরে কোনো ডট নাই, এটা নর্মাল একদম প্লেন। ওটা দিলে কোনো কাজ করা যাবে না, ওটা হচ্ছে ওই যে কিচেন টাইপের, ওই যে কিচেনে যে বাটি ধরে না ওরকম টাইপের হয়। এটা দিলে কাজ করা, বডি ধরতে পারবে না, কারণ আপনার হাতের ওইরকম অ্যাক্সেসটা নাই। আর এটা অ্যাক্সেসটা সুন্দর, এবং এটা ডটের কারণে একটা জিনিস ধরলে আপনার সেটা হোল্ড হচ্ছে, আপনার হাতে একটু থাকতেছে, এটা সহজে চলে যাচ্ছে না। আচ্ছা, এখন সে আপনাদেরকে পুরাটা খুলে, যে কীভাবে খুলবে সেফ ওয়েতে, এটা একটু দেখাবেন। খুলে আমরা একটা ডিসপোজেবল বা বায়োহ্যাজার্ড ব্যাগের ভিতরে এটা ঢেলে, এটা রেখে দিব। এই একটা প্যাকেটে রেখে দিলাম। এটা আমরা কি করব, যখন আমরা ফেরতে আসব একদম সিন থেকে সব কাজ শেষ করে যখন আমরা ফেরত আসব অফিসে বা নিজ স্থানে, তখন আমরা আগে থেকে যাওয়ার আগে একটা বালতিতে অল্প করে সাবান পানি মিশায় রেখে দিব এখানে। এসে কি করব, এই সামানগুলো ওটার ভিতরে রেখে দিব, যেমন এই হেভি ডিউটি গ্লাভস, গাম বুট, এগুলো 5 মিনিট 10 মিনিট 15 মিনিট রেখে দিলে এটা ফ্রেশ। পুরাটা এখন সে দাফন করে আসছে, রাইট? এখন সে পুরা জিনিসটা খুলবে। এ হচ্ছে আমি ড্রাইভার, আমি আমার জায়গায় আছি তার থেকে দূরে। সে পুরা কাজটা করে জ্বালায় আগুন দিয়ে সব করে আমার এখানে আসে, আমাকে ওয়াকিটকি বা যেভাবে আমাকে ইনফর্ম করবে যে আমি ডান। তো আমি আমার ভিতর থেকে ওই যে ওই স্প্রেটা, অ্যালকোহলিক অল্প ছোট একটা বোতল বা বড় বোতল যেভাবে হোক নিয়ে আমি পাশে থাকবো। নেমে এসে ওকে দূর থেকে আমি স্প্রে, ওটার কিন্তু দূরত্ব আছে, একটু স্পিড আছে, ফোর্স আছে, তাকে আমি পুরা যেভাবে ঘুরে ওইভাবে নিচে স্প্রে করে দিব। করে দেওয়ার পরে সে গাড়িতে উঠবে, পুরো খুলে এটা আগুন দিয়ে জ্বালায় একদম ডান, এটা থেকে আউট।
আউট অফ দি সিচুয়েশন করে একদম সব ডান করে তারপর সে গাড়ির কাছে আসবে। হ্যাঁ, এই ব্যাগে যাবে হচ্ছে 3টা জিনিস বা 2টা জিনিস। যদি আপনার গামবুট ব্যাগে না দেন তাহলে 2টা জিনিস যাবে। এটা হচ্ছে গগলস আর হেভি ডিউটি। হ্যাঁ, এই 2টা ব্যাগে চলে যাবে, কারণ এটা ডাইরেক্ট যাবে হচ্ছে বালতিতে। হ্যাঁ হ্যাঁ, নর্মাল পোশাক বলতে এটার ভিতরে যে এইটা আছে এই পোশাকটার উপর হবে স্প্রে। হ্যাঁ, ওটা আস্তে আস্তে দেখাচ্ছে। গ্লাভস একটা খুলছে হাত, একটা খুলবে হাত থেকে, এটা ফেলে দিবে। প্রথমে উপরেরটা ফেলে দিবে, 2টা, একটা বলছিলাম ইন্স্যুরেন্স, সেটা এখন না, সেটা হচ্ছে একটু পরে। এটা দিয়ে এটা খুলবে, তারপর আমি দেখাচ্ছি। এটা খুলো পুরোটা। এটা খোলার সময় পুরোটা মোড়ায় মোড়ায়, ভিতরের অংশ কিন্তু কোনো জীবাণু নাই, বুঝতে পারছেন? কারণ এটা কিন্তু ফ্রেশ পড়ছেন আপনি, খেয়াল করছেন ভিতরের অংশে কোনো জীবাণু নাই, যা জীবাণু বাহিরে। তো যখন আপনি ভিতরে এটা পড়তেছেন, তো বাহিরের অংশটা, ভিতরের অংশ বাইরে চলে আসবে আর বাহিরের অংশ ভিতরে চলে আসবে, তাহলে জীবাণুটা ওইখানে থেকে যাবে, ওটার স্প্রেড হচ্ছে না। এই পুরাটা আমরা ওই সময় জড়ায় ফেলে এটা করে ওইখানে ফেলে দিল। হ্যাঁ, ফায়ারিং করবো, মনে করেন এটা একটা হোল দিয়ে এখানে রাখো, তুমি মনে করো এখানে রাখলো। এখন ফার্স্ট মোজা, মোজা খুলতে হবে কিভাবে, সেটা হচ্ছে হাতটা তুমি উপর করে একবার এভাবে দেখায় দাও। হ্যাঁ, এখন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, ডান হাত বাম হাত, হ্যাঁ ডক্টররা মনে হয় ভালো করে জানেন। তো ডান হাত বাম হাত যেটা আছে, এটা বাম হাতের গ্লাভসটা ডান হাতের গ্লাভস দিয়ে, খেয়াল করবেন একটা ইন্স্যুরেন্স কিন্তু আপনার আগে থেকে আছে, সবার মনে আছে তো না একটা ইন্স্যুরেন্স। এখন যে এক্সট্রা গ্লাভসটা আছে সেটাকে আপনি ধরবেন। হানজালা দেখাও, হাতটা উঁচা করে একটু দেখাও। হ্যাঁ, ধরে এটাকে টান, উল্টা করে ফেলবেন, করে এই হাতের মুঠায় চলে আসবে। এখন এটাকে খেয়াল করছেন, এইভাবে উপর দিয়ে টেনে না, কারণ এই হাতে কিন্তু গ্লাভস নাই, এটা খুলে ফেলে দিচ্ছেন। এই যে এখন কি হলো, একসাথে চলে গেল, এটা এখানে চলে গেল, বিসমিল্লাহ, ডান, ফিনিশ। এখন আপনার 60% ফ্রেশ, এখন বাকি আছে আপনার 40%। এখন আর 20% কীভাবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এখন এই গ্লাভসটা এগুলা খুলবে, খুলে এটা রেখে দিবে নিচে। মাস্ক, আর মাস্ক ফোল্ডিং এর একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে জীবাণু বাইরে বা ভিতরে। এখন একটা বিষয় হচ্ছে এই যে মাস্কটা, এটা যখন ফোল্ড করবো আমরা, ফোল্ডটা দেখছেন কিভাবে করছে, ভিতরের অংশ বাইরে চলে গেছে, খেয়াল করছেন, দেখছেন বিষয়টা, ভিতরের অংশ বাইরে চলে গেছে, বাইরের অংশ ভিতরে এসে, এই দেখেন সাদাটা কিন্তু বাইরে, নীলটা ভিতরে, ডান। এরপরে এটা এখন আরো পারফেক্টলি বুঝবেন কিভাবে সে খুলতেছে। একটু ওইদিকে একটু সুন্দর করে ঘুরায় প্রথমে দেখাও, উপর থেকে এভাবে টান দিয়ে এই যে পুরাটা চলে আসলো এই হাতে। এখন এটাকে আবার ভিতর দিয়ে এভাবে দিয়ে তারপরে বের করবে, ফ্রেশ। এখন স্প্রে কত পার্সেন্ট ডান, 80%। 20% যে লেফট ছিল, 20%, 80% হিজ ফ্রেশ। এখন তার ফ্রেশ হতে যেটা লাগবে সেটা হচ্ছে একটা পিওর গোসল। এই গামবুটের ব্যাপারে আপনি যদি চান সেটাকে ওইখানে খুলে গাড়িতে বসে পড়বেন, ওইটা প্যাকেটে ঢেলে দিবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখন তার 20%, যেটা আমাদের ডিজি হেলথ ইমেজ থেকে বলছে 20% রিমেন অন হিজ বডি। তো কি সেটা, সেটা হচ্ছে he need to take a pure shower, very nice shower, cold one. তো চলে যাবে, একটু ভালো করে শাওয়ার হলো, সব জিনিস যেগুলো ছিল একটু হালকাভাবে, কেউ কোনো ময়লা তো পড়ে নাই, জাস্ট ফ্রেশই, খালি একটু মানে সাবান পানি দিয়ে চুবাই একটু মুছড়ে শুকাই দিল, বাস শেষ, ফ্রেশ। এখন সে আমাদের মতো নর্মাল হয়ে গেছে, নর্মালভাবে খাওয়া দাওয়া কাজ সবই করতে পারবে, খালি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করলে হবে। স্প্রে করার পরে গাড়িতে ওঠার আগে শুকাবার লাগাই নিচ্ছেন, শুকাবার লাগাইলে তখন ওই জায়গাটা যত এমনি তো নাই স্প্রে করার পরে, তারপরে আরো বেশি সিকিউরের জন্য আপনি সিকিউর হয়ে গেলেন, ওটা লাগাই দিলেন, ডান। এটা পুরাই নিরাপদ, কারণ পিপিই পরার পরে 100% সিকিউর হয়ে যাচ্ছে আপনার বডি। ইফ আল্লাহ কিপস ইউ সেফ, দ্যাটস ইট। আমাদের বলেছে যে পিপিই পরার পরে মানুষ 100% সেফ হয়ে যায়। এখন যদি আল্লাহ তাকে দিতে চায়, তাহলে ফার্স্ট করোনা তো কেউ ছোঁয়াতে হয় নাই, ফার্স্ট যার করোনা হয়েছে তার তো কেউ ছোঁয়াতে হয় নাই, যে ভিতরে একটা ক্রিয়েট হয়েছে। তো সেম জিনিসটাই সবার জন্যই হবে, এটাই সাধারণ। করোনাটা হতে পারে যে মানে সেই চায়না থেকে ইউএস চলে গেছে, 14,000 কিলোমিটার না মাইল কত দূরে, এগুলো ছোঁয়া ছোঁয়া যে যেতে হবে এরকম না, উড়ে যেতে পারে,
থেকে কই চলে গেছে, আফ্রিকায় চলে গেছে, অবাক। মানে এগুলো ছোঁয়াছুঁয়ির থেকে বেশি হচ্ছে আপনার মানে একটু স্ট্রং হলে আর ইনশাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেফ থাকলে সব কিছুই। কোয়েশ্চেন যদি কেউ আগে 100 কোয়েশ্চেন নো প্রবলেম, মন খুলে করবেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার কবরস্থানে যে কল আছে সেখানে গিয়ে ধুতে পারবেন চাইলে। হ্যাঁ হ্যাঁ, না না, স্প্রে করে ওখানে যাবেন, স্প্রে করে গিয়ে আবার দরকার হলে আবার স্প্রে করেন, কোনো সমস্যা নেই, স্প্রে তো আছেই। হ্যাঁ, পুরুষদের টিম ওই সময় কি করবে, যদি মহিলা লাশ হয় তাহলে যে যে জিনিসটা করার সেটা হচ্ছে একটা তিনজন, যখন আমাদের নর্মাল টিমে কিন্তু 6 জন পুরুষ যাচ্ছে, একজন ড্রাইভার, 5 জন টিম মেম্বার, ক্যারিয়ার, ওয়াশার সব মিলায়। মহিলা যখন যাচ্ছে তখন এখানকার ক্যারিয়ার একজন কমে যাবে, তখন কি হবে, তখন 4 জন হয়ে যাচ্ছে, তখন ড্রাইভার আর 4 জন, 5 জন হবে, আর এখানে 2 জন মহিলা অ্যাড হবে। তখন মানে ডিক্রিসিং আর ইনক্রিসিংটা একটু বুঝতে পেরেছেন। প্রথম যখন আপনার শুধু মেল তখন 6 জন ড্রাইভার সহ আরও 5 জন টিম মেম্বার, কিন্তু যখন আপনার লেডিস বা ফিমেল তখন একজন ইনক্রিজ হয়ে যাচ্ছে পুরুষদের থেকে, এক ড্রাইভার সহ 5 জন। হ্যাঁ, ড্রাইভার সহ 5 জন হচ্ছে, আর আর এদিকে মহিলা 2 জন অ্যাড হচ্ছে, 7 জনের টিম হবে। এই যে এটা এটা যে উপরে সাদা কাপড়টা আমরা মাত্র দিলাম সেটা হচ্ছে রোগীর পরনীয় পোশাক, এটা মেনে নিতে হবে, রোগীর পরনীয় পোশাক। হ্যাঁ, এখন আমরা কি করব, এই লাশটা এখানে রেডি, পরনের পোশাক হচ্ছে সাদা কাপড়ের একটা ধুতি বা জামা। আচ্ছা, আমাদের যখন ফার্স্ট কলটা আছে তখন আমাদের একটা ওয়াকিটকি আমরা নিচে রিসিপশনে দিয়ে রাখছি, আরেকটা আমাদের উপরে যে স্টেশন আছে সেখানে দিয়ে রাখছি, আরেকটা আমাদের টিম লিডারের কাছে থাকে। তো এরা কি করে, এরা তো নর্মাল মানুষের মধ্যে চলাফেরা করে, তো ফোনে মাঝে মাঝে দেখা যাচ্ছে পাওয়া যায় না এদের। তো ওই সিচুয়েশনে আমরা ওয়াকিটকিতে ইনফর্ম করে দিই যে যদি টিম এ রেস্টে থাকে তাহলে টিম বি, যে টিম বি অমুক জায়গায় একটা লাশ আছে, তোমাদের আপনাদের বা তোমাদের যেতে হবে সেখানে। তখন তারা কি করে, আমাদের ফায়ার সার্ভিসের মতো এরকম করে তারা একদম ফটাফট রেডি হয়, একদম সুন্দরভাবে অ্যাসেম্বলি করে সবাই দাঁড়ায় যায় যে 5 জন যাবে। তো আমরা তাদের সাথে সব চেক করি। হ্যাঁ, এটা মনে করেন লাশটাকে যখন প্রথম আমরা এন্ট্রি করলাম, রুম তো না এভাবে দেখাচ্ছি না, রুমের চতুর্পাশটা আমরা স্প্রে করব। যেমন একটা, যেমন একটা ফ্রিজ থাকতে পারে, একটা দেখা যায় যে একটা হ্যান্ড বেসিন থাকতে পারে, একটা ওভেন থাকতে পারে, ওগুলাকে আমরা প্রথমে স্প্রে করে লাশের কাছে এসে লাশটাকে পুরোটা স্প্রে করা হলো। এখন সে সিকিউরড, মনে করো উপর দিয়ে পাস করে করার পরে সব কিছু স্প্রে করে এরপরে যেটা করে, গ্লাভস যেহেতু পরা থাকে তো লাশটাকে এভাবে উল্টা করে বা সাইড করে পিছন সাইডটা করা, 2 জন ধরলো, আরেকজন পিছন সাইডটা স্প্রে করে দিল, আবার পরবর্তীতে এই দিকটা হ্যাঁ স্প্রে করে দেওয়া। এখন বিষয়টা হচ্ছে যেহেতু আপনাদের অনুমতি আছে যে আপনারা কাফন দিতে পারবেন, সিচুয়েশন আপনারা কেচি দিয়ে কাটেন, বা যদি দেখা যাচ্ছে যে যার কাফন দেওয়া যাচ্ছে না তাহলে ওইটাকে এটার উপর দিয়ে যতটুকু পারা সম্ভব ততটুকু কাফন দিয়ে এটা দেখা দেবো প্লিজ। মানে এখন এটা কাফন আমরা দিচ্ছি মনে করেন, এটার আমি কাপড় কেটে ফেললাম, কেচি দিয়ে কেটে। এখন যেটা আমাদের ডেড বডিটাকে কোনো জায়গায় আমরা নিতে পারবো না, যে জায়গায় মারা গেছে ঠিক ওই জায়গা থেকে আমরা প্যাকেটটা করবো। প্রথম আমরা যে স্প্রেটা করলাম এটার দ্বারা আশপাশটা পুরা মানে জীবাণুমুক্ত হইল। এরপরের কাজ আমাদের কাছে আরেকটা স্প্রে থাকে, ওইটা হলো মানে হালকা পানি বা সাবানের পানি থাকে হালকা, ওইটা দিয়ে আমরা প্রথম পুজোটা করাই, তার ডান হাতে স্প্রে মারে, এটা কাপড় দিয়ে মোছা দিয়ে দেয় এতটুক জায়গা আঙ্গুল সহ, এরপরে বাম হাত, তারপরে মুখ, তো উজু শেষ হয়ে গেল। কাপড় দিয়ে, হ্যাঁ কাপড় দিয়ে মোছা দিয়ে, তারপরে আমাদের কাছে কাপড়টা তো আমরা আলাদা একটা হিসেবে, হ্যাঁ এটা আমরা নিয়ে যাই, ছোট্ট একটা কাপড় নিয়ে যাই সাথে করে। এরপরে দেখা যায় যে অজু শেষ হয়ে গেল, এরপরে হালকা মাথায় একটু পানি দিলে মাথাটা ভালোভাবে মোছা দেওয়া হয়। তারপরে এই শরীর শুরু হয়, এই বুকের ছাদ সাইডটা, তারপরে এই ডাইন বাম একটু কাত করায় নেই, হ্যাঁ মোছা দেওয়া, হালকা পানি মারবে অজুর মতোই। কিন্তু এরপরে তার যে অর্ধ অংশের পরে দেখা যায় যে কাপড়টা থাকে এটা নাপাক থাকে অনেক সময়, বা ময়লা থাকলে সেগুলো আমরা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে এরপরে এটা হলো কমিস, এটা
চেঞ্জ করে একবারে ফালাই দিই আমরা, ওটা ওই যে অন্য অন্য কাপড় আদির সাথে একটা প্লাস্টিকের ইয়ার মধ্যে ভরে দেই, ওটা পুরা ফেলাই। হ্যাঁ হ্যাঁ, না তাইলে এরপরে তার সমস্ত কাজ শেষ। এই কাফনের কাপড় থাকবে যেটা জামা, মাঝখান দিয়ে এরকম কাটা, তখন এটাকে ধরেন যে এই পাশটা মাথা থাকলে যে ফারাজ সাইডটা থাকবে এটা এই বুকের কাছে থাকবে, আর মাথাটা ভিতরে ঢুইকা এই পাশটা চলে আসবে পুরা, এই পাশটা চলে আসলো। কমিজ পরানো শেষ হয়ে গেলে এরপরে আমরা এই দ্বিতীয় আর একটা কাপড় নিব। দুইটা কাপড় নিচ দিয়ে আসে, অনেক সময় কাপড় ছোট হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, এজন্য যে এই খাটের উপরে কাজ করতে হয় আমাদের, অন্য জায়গায় আমরা ব্যবহার করতে পারি না, এই জন্য এই কাপড়টাকে একটা পাশ রাইখা ডেড বডিকে একটু উল্টায় নিই। উল্টায় নিলে কাপড় ঢুকানো হইলে পরবর্তীতে এই পাশ দিয়ে টান দিলে কাপড়টা এদিকে চলে আসে পুরা, দেখা যায়। কাপড়টা চলে আসলে দুইটা কাপড় দুই পাশ দিয়ে টান দিয়ে দিই, এটা ডাবল করে আমরা। হ্যাঁ, এরপরে 3টা সুতা দিয়ে বাঁধ দিব। যে বাজার যে একটা কথা বলেছিলাম যে মাথা, এটা এই সময় আপনারা খেয়াল রাখবেন মাথাটা লুজ, আপাতত লুজ রাখবেন, কারণ স্বজনরা যখন আসে তখন বডি ব্যাগের ভিতরে এটার উপরে বাঁধা হয়, তখন কি হয় যখন আপনি এটা চেষ্টা করছেন তাড়া আমরা সব শেষে পাবো, একদম লাস্টে স্বজন দেখা শেষ, একদম শেষ, তারপরে এটা দেব। এটা নিচ দিয়ে দেওয়ার দরকার, কিন্তু অনেক সময় ডেড বডি বড় হয়ে গেলে আমরা ইয়া করতে পারি না, তখন এটা ভিতরে ঢুকায় দিয়ে আটকায় দেওয়া হয়। ঠিক আছে, এটা যখন রেড হয়ে গেল তারপরে বডি ব্যাগে চলে যাবে, বডি ব্যাগটা কাপড়টা যেভাবে ঢুকেছে আমরা ওইভাবে প্লাস্টিকটা ঢুকে একবারে বেঁধে দিই। প্লাস্টিক দিয়ে যে কোনো পানি পুনি যেন না পড়ে। হ্যাঁ, রেড বলতে একদম ভ্যাকুয়াম সিল না, জাস্ট মানে বটল এক্সট্রাকশন। হ্যাঁ, দেখি প্লাস্টিকটা আমরা এই পলিটাও ওই আগের সিস্টেমে ঢুকাই দিব, ওই যে কাপড়টা যেভাবে ঢুকাইছি আমাদের জন্য সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এটার দ্বারা সেভ, মানে কোনো সমস্যা হবে না, কোনো পানি পুনি পরে যদি কোনো সময়। সব ডেড বডি তো আর একরকম থাকে না, এক একটা ডেড বডি এক এক রকম থাকে। হ্যাঁ, এই পলিথিন সহই, না খোলা হবে না, কিচ্ছু করা হবে না, ওই প্যাকেট সহ যে পরবর্তী সহ। দুইটা হাতকে একসাথে, কবজিকে একসাথে করে বাদ দিলে তাহলে আর ডেড বডিটা নড়বে চড়বে না। লাস্টটা কি তখন কবরের লাস্ট দিয়ে ওগুলা যদি আপনি চান করে দিতে পারেন, ওটা খালি এখানে হালকা বেঁধে দিলেন কবরে, মানে ওই যে স্বজন যখন দেখবে তারপর আর বাঁধবেন না, হালকা করে একটু টাইট খুলে দেন, কিন্তু ব্যাগে খুলতে পারতেছে, তো চেষ্টা করবেন যে ব্যাগে ভরার পরে যখন রাস্তা একটা স্টেজে চলে আসে, স্টেজে তখন খুলে দিতে পারবেন, মানে একটু লুজ করে দেন। হ্যাঁ একটু লুজ করে দিন। আচ্ছা, এটা কি এরকম আমরা উত্তোলন করে মানে হ্যান্ড ক্যারি করে তখন সবার হাতে গ্লাভস থাকবে, সবকিছু যারা পিপি পরা আছে তারাই শুধু, অন্য কেউ না, নামিয়ে দিবে, এটাকে নামিয়ে জিপি বাইরে কেউ জানালা খুললো তো সে প্রোটেক্টেড অবস্থা জানালা বাঁধা অবস্থা আছে। না, এখন একটা বিষয় আছে, আমি যেটা বলতেছি আপনাকে, যখন আপনি ব্যাগের ভিতরে ডেড বডিটা চলে গেছে, এরপরে সেফ, এরপরে যদি এটাকে একটু স্প্রে, আমরা এখানে একটু স্প্রে করতাম, জাস্ট টু বি সেফ। মাথার দিকে নিয়ে যাবো, ঠিক আছে, খোলতে হলো বিপিএস এর বলতে। মনে করেন এখন আপনি এটাকে বের করে স্ট্রেচারে ওই রুম থেকে হাসপাতালের গেটে আনলেন, এখন আপনার স্বজনকে দেখা যাচ্ছে, তখন আপনি এই যে এখানে মাথাটা খুলে আপনি এটা দেখেন, এটা স্ট্রেচার, এটা এইটা সবাই ধরে আর জন্য কিছু এই যে হয়ে গেল। আপনি চাইলে কবরস্থান নামাতে যে না কবরে নামাতে নিয়ে ধরে চলে না, যদি হালকা হয় নেমে এটাকে ধরে এটা 6 জন ধরা এটা বা 4 জনই থাকলে এই ব্যাগগুলো খুব ভালো কাজ করে। একটা একটা মানে ওই একটা জিনিস আছে যে যেমন ধরেন বাবা মা কিন্তু সারা জীবন কামায়, হ্যাঁ, কিন্তু কোনোদিন ছেলেকে ওইভাবে বড় করে বলে না যে কামাইছি,
কিন্তু ছেলে যেদিন কামায় প্রথম দিন, বাবা আই ডিড সামথিং এটা হচ্ছে পার্থক্য। আপনারা এখন বাবার ক্লাসে থাকবেন, ছেলের ক্লাসে দরকার নেই, যা আছে ওই বাসায় ঠিক আছে আমি করছি আমার ছেলে মেয়েদের জন্য, আমি আমার দেশের জন্য যা করতেছি আই নো অ্যান্ড মাই আল্লাহ নোজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে ওরকমভাবে মেহমানদারি এবং সময় না দিতে পারার জন্য আমরা রিলি সরি। এর ভিতরে অনেকগুলো অন্য কাজও করেছি, এর জন্য আমি রিলি মাফ।